হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য নিউ লেকচার অফ থার্মোডাইনামিক্স। আমরা আগের ক্লাস অবধি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কমপ্লিট করেছিলাম এবং রিলেটেড নিউমেরিক্যালগুলো পড়েছিলাম। আজকে আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স শুরু করব এবং নতুন একটা স্টেট ফাংশন পড়ব যার নাম হচ্ছে এনট্রপি। দেখো, স্টার্ট করা যাক তাহলে। এনট্রপি এনট্রপিকে আমরা সিম্বলাইজ করি ডেল এস দিয়ে। এনট্রপি যদি এক কথায় বলা হয়, এনট্রপি ইজ এ মেজার অফ ডিসঅর্ডারনেস অফ এ সিস্টেম or randomness of a system. ওকে, কোন এটাকে এরকমভাবে আমরা বলতে পারি যে, ধরো তোমরা যখন স্কুলে বসে আছো একটা ক্লাসরুমে, সবাই অ্যারেঞ্জ হয়ে বসে রয়েছে এবং অর্ডার সিচুয়েশনে বসে আছো। এবার যখন ছুটি হচ্ছে তখন কি হচ্ছে, সবাই মিলে একসাথে দৌড়ে বেরোনোর চেষ্টা করছে, তাহলে কি হচ্ছে, তখন ক্লাসরুমটা র্যান্ডম হয়ে পড়ছে, তোমাদের মোশনগুলো র্যান্ডম হয়ে পড়ছে। এই যে কতটা র্যান্ডমনেস তৈরি হচ্ছে সেটা মেজার করে এই এনট্রপি। তাই বলা হয় এনট্রপি ইজ এ মেজার অফ randomness or disorderedness of a system. তাহলে প্রথমে আমরা এটা লিখতে পারি যে entropy is a measure of randomness or disorderedness of a system. Disorderedness of a system. ওকে, তোমরা যদি ফিজিক্যাল স্টেটগুলোকে নিয়ে ভাবো, গ্যাসিয়াস স্টেট, লিকুইড স্টেট বা সলিড স্টেট, তাহলে কার এনট্রপি সবচেয়ে বেশি হবে? সলিড, লিকুইড আর গ্যাসের মধ্যে গ্যাসের এনট্রপি বা গ্যাসের র্যান্ডমনেস সবচেয়ে বেশি হবে, কারণ গ্যাস মলিকুলগুলো র্যান্ডম মোশনে মুভ করে এবং তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন ভ্যালু অনেক কম থাকে, ফলে গ্যাস মলিকুলগুলো অনেক বেশি র্যান্ডম হয় লিকুইডের তুলনায়, তাই না? তাহলে গ্যাসের এনট্রপি আমি সবচেয়ে বেশি বলতে পারি। তার তুলনায় লিকুইডের মলিকুলগুলোর কথা খেয়াল করো, লিকুইডের মলিকুলগুলো মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনের ভ্যালুটা বেশি, ফলে গ্যাস মলিকুলের মতো র্যান্ডম মোশন লিকুইডের মধ্যে নেই, লিকুইড মলিকুলগুলোর মধ্যে নেই, তাহলে তার র্যান্ডমনেস কিছুটা কম, তার ডিসঅর্ডারনেস কিছুটা কম গ্যাসের তুলনায়, সেক্ষেত্রে তার এনট্রপিও কিছুটা কম। আর সলিডের ক্ষেত্রে দেখো, সলিডের ক্ষেত্রে ফোর্স অফ অ্যাট্রাকশন সবচেয়ে বেশি, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, এবং সেখানে একটা কম্প্যাক্ট স্ট্রাকচার নিয়ে মলিকুলগুলো রয়েছে, ফলে তাদের র্যান্ডমনেস একদমই সেখানে অফ হয়ে যায় অলমোস্ট, ফলে তার এনট্রপি সবচেয়ে কম হয়। তাহলে সলিড, লিকুইড আর গ্যাসের মধ্যে আমি কি বলতে পারি, গ্যাসের এনট্রপি সবচেয়ে বেশি, তার তার থেকে কম হচ্ছে লিকুইডের এনট্রপি, তার থেকে কম হচ্ছে সলিডের এনট্রপি। ওকে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে এনট্রপি ইজ এক্সটেন্সিভ প্রপার্টি। এক্সটেন্সিভ প্রপার্টি, এক্সটেন্সিভ মানে কি, মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি। বুঝতেই পারছো যে র্যান্ডমনেস কিসের ওপর, মাসের ওপর অবশ্যই ডিপেন্ড করবে। যত মলিকুলের নাম্বার অফ মোল বাড়বে তত নাম্বার অফ মলিকুল ইনক্রিজ করবে, নাম্বার অফ মলিকুল যত বেশি বাড়বে তত সিস্টেমের মধ্যে র্যান্ডম হওয়ার প্রবাবিলিটি ইনক্রিজ করবে, সিস্টেমের র্যান্ডম হওয়ার প্রবাবিলিটি বাড়বে। সেই কারণে যত মাস বাড়বে তত এনট্রপি বাড়বে। সো এনট্রপি ইজ এক্সটেন্সিভ প্রপার্টি। 3 নম্বর, ইট ইজ স্টেট ফাংশন। ইট ইজ স্টেট ফাংশন, তার মানে কি, ডেল এস ইকুয়ালস টু S2 মাইনাস S1। স্টেট ফাংশন, পাথ ফাংশন আমরা আগে পড়েছিলাম, সেই অনুযায়ী স্টেট ফাংশন বলতে কি বোঝায়, যে ফাংশন ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে তাকে আমরা বলি স্টেট ফাংশন, কি তাই তো? তাহলে সেক্ষেত্রে স্টেট, এই এনট্রপি হচ্ছে একটা স্টেট ফাংশন, এটা ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে, কোন পাথে প্রসেসটা যাচ্ছে তার উপরে এনট্রপি ডিপেন্ড করে না। ওকে, ডেল এস ইকুয়ালস টু ইনিশিয়াল আর ফাইনাল ভ্যালু যে ডিফারেন্স, সেটাই হচ্ছে এনট্রপি চেঞ্জ। 4 নম্বর, ম্যাথামেটিক্যালি এনট্রপিকে কিভাবে এক্সপ্রেস করা হয়? ম্যাথামেটিক্যালি entropy is defined as defined as
হিট absorbed by the system, heat absorbed by the system at a particular temperature in a reversible process. তার মানে এখানে আমরা বলতে কি চাইছে দেখো, যে ম্যাথামেটিক্যালি এন্ট্রপি ইজ ডিফাইন্ড অ্যাজ হিট অ্যাবজর্বড বাই দ্য সিস্টেম, হিট অ্যাবজর্বড বাই দ্য সিস্টেম এট এ পার্টিকুলার টেম্পারেচার ইন এ রিভার্সেবল প্রসেস। অর্থাৎ এন্ট্রপি চেঞ্জ ডেল এস ইকুয়ালস টু, আমি বলতে পারি হিট অ্যাবজর্বড বাই দ্য সিস্টেম দ্যাট ইজ প্লাস কিউ at a particular temperature, that is T, in a reversible process, REV. ওকে, এটা হচ্ছে এন্ট্রপি চেঞ্জের এক্সপ্রেশন আমাদের। বোঝা গেছে এই কটা মেন ক্যারেক্টারিস্টিক এন্ট্রপি। পজ করে লিখে নাও, আমি পরে পাঠিয়ে যাচ্ছি। তাহলে চলো এবার নেক্সট পার্টে যাই। ফ্যাক্টর এফেক্টিং এন্ট্রপি, এন্ট্রপি কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ফার্স্টেই দেখো যেটা আসে ফিজিক্যাল স্টেট। ফিজিক্যাল স্টেটটা আগেই তোমাদের আমি ডিফাইন করলাম। ফিজিক্যাল স্টেটে আমি কি বলেছিলাম, গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে এন্ট্রপি সবচেয়ে বেশি হয়, তারপরে লিকুইডের হয়, তারপরে সলিডের হয়। সেটা আগে আমরা এক্সপ্লেন করেছি তোমাদের কাছে, আশা করি ওটা অসুবিধা হবে না। গ্যাসের ক্ষেত্রে এন্ট্রপি ভ্যালু সবচেয়ে বেশি, কারণ গ্যাস মলিকুলগুলোর মধ্যে র্যান্ডমনেস সবচেয়ে বেশি থাকে, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কম থাকে বলে। সেকেন্ড পয়েন্টে এসে ফর কেমিক্যাল রিয়াকশন, যদি কোনো একটা কেমিক্যাল রিয়াকশন আমি কনসিডার করি, সেই রিয়াকশানে ক্ষেত্রে দেখো দুটো জিনিস হতে পারে। ডেল এন জি যদি রিয়াকশনটা জিরো হয়, গ্রেটার দেন জিরো হয়, ডেল এন জি যদি রিয়াকশনটা গ্রেটার দেন জিরো হয়, তার মানে কি ফরওয়ার্ড ডাইরেকশনে যখন রিয়াকশনটা যাচ্ছে সেখানে নাম্বার অফ মোল ইনক্রিজ করছে। ডেল এন জি সম্বন্ধে আমরা পড়েছি তো আগে। ডেল এন জি গ্রেটার দেন জিরো মানে রিপ্রেজেন্ট করছে কি, ফরওয়ার্ড ডাইরেকশনে যখন রিয়াকশনটা যাচ্ছে সেখানে নাম্বার অফ মোল ইনক্রিজ করছে। আর যদি নাম্বার অফ মোল ইনক্রিজ করে তাহলে নাম্বার অফ মলিকুলও ইনক্রিজ করবে। নাম্বার অফ মলিকুল যদি ইনক্রিজ করে তাহলে সিস্টেমের র্যান্ডমনেসও বাড়বে, সিস্টেমের র্যান্ডমনেস মাস বাড়ছে, সিস্টেমের র্যান্ডমনেসও বাড়বে। আর সিস্টেমের র্যান্ডমনেস যদি বাড়ে সিস্টেমের এন্ট্রপিও বাড়বে। তাহলে আমরা বলতে পারি যে সেক্ষেত্রে ডেলের সিস্টেমও গ্রেটার দেন জিরো হবে। ঠিক, ডেল এন জি গ্রেটার দেন যদি জিরো হয় যেসব রিয়াকশনের ক্ষেত্রে, যেসব কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে ফরওয়ার্ড ডাইরেকশনে গেলে নাম্বার অফ মোল ইনক্রিজ করছে, সেখানে নাম্বার অফ মলিকুলও ইনক্রিজ করছে, ফলে র্যান্ডমনেস সিস্টেমের ইনক্রিজ করবে, এন্ট্রপিও সিস্টেমের ইনক্রিজ করবে। ঠিক একই রকমভাবে আমরা বলতে পারি যদি ডেল এন জি লেস দেন জিরো হয় কোনো একটা রিয়াকশনে, যদি ফরওয়ার্ড ডাইরেকশনে যাওয়ার সময় নাম্বার অফ মোল ডিক্রিজ করে তাহলে নাম্বার অফ মলিকুলও ডিক্রিজ করে যাচ্ছে, তাহলে সিস্টেমের এন্ট্রপিও ডিক্রিজ করে যাবে। তাহলে সেক্ষেত্রে ডেলের সিস্টেমটাও ডিক্রিজ করে যাবে, লেস দেন জিরো বলবো। ঠিক আছে, এটা করানোর পরেই অনেকেই আমার কাছে প্রত্যেকবার এক ডাউট নিয়ে আসে, স্যার ডেল এন জি যদি জিরো হয় তাহলে কি আমি ডেল এস ইকুয়ালস টু জিরো লিখতে পারি? দেখো, ডেল এন জি যদি জিরো হয়, ডেল এন জি যদি জিরো হয় তাহলে তো ডেল এস ইকুয়ালস টু জিরো লেখার কথা। সেটা কিন্তু আমরা লিখতে পারি না, এটা কিন্তু আমি লিখে কেটে দিলাম। তার কারণ হচ্ছে, এটা তোমরাও খাতায় যখন নোট করবে লিখে কেটে দেবে, তাতে মনে থাকবে ডেল এন জি জিরো হলে ডেল এস কিন্তু সিস্টেমে জিরো হয় না। ফর এক্সাম্পল ধরো যে কোনো একটা রিয়াকশন যেটা সলিড থেকে লিকুইডে যাচ্ছে, সলিড থেকে লিকুইডে যাচ্ছে, এরকম একটা রিয়াকশন সলিড থেকে যদি লিকুইডে যায় তাহলে এখানে নাম্বার অফ মোল কি, ধরো ওয়াটারের ক্ষেত্রেই যাচ্ছে, তাহলে ওয়াটারের ক্ষেত্রে হোক বা যে কোনো মেটালের ক্ষেত্রে হোক, ধরো আয়রন সলিড থেকে আয়রন লিকুইড হচ্ছে, তাহলে কি আয়রন সলিড থেকে আয়রন লিকুইড হচ্ছে, তাহলে ডেল এন জি কত, জিরো।
কিন্তু আয়রন সলিড থেকে যদি লিকুইড হয়, লিকুইড হলে কি হবে? সলিডের এন্ট্রপি কম, লিকুইডের এন্ট্রপি বেশি, তাহলে সিস্টেম যদি ফরওয়ার্ড ডাইরেকশনে যায় এন্ট্রপি সিস্টেমের ইনক্রিজ করবে, ডেল এস গ্রেটার দেন জিরো হবে। ব্যাকওয়ার্ডে যদি যায় তাহলে ডিক্রিজ করবে, তাহলে ডেল এস এর তো একটা চেঞ্জ হচ্ছে, তাহলে ডেল এন জি যদি জিরো হয় তাহলে ডেল এস যে জিরো হবে না সেটা আমরা বুঝতে পারছি, তাহলে সেক্ষেত্রে ডেল এন জি জিরো হলে ডেল এসকে আমরা কিন্তু জিরো করতে পারি না, এটা মনে রাখো। এই দুটো ভ্যালিড এখানে। 3 নম্বর পয়েন্ট, টেম্পারেচার। দেখো টেম্পারেচারের ক্ষেত্রে খুব সোজা জিনিস, যে টেম্পারেচার যদি সিস্টেমের ইনক্রিজ করি মলিকুলের কাইনেটিক এনার্জি ইনক্রিজ হয়। খেয়াল করো গ্যাসিয়াস স্টেটের কথা, গ্যাসিয়াস স্টেট অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কত? 3/2 কেটি। কাইনেটিক এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শন টু দ্য টেম্পারেচার। টেম্পারেচার যত বাড়ানো হবে তত কাইনেটিক এনার্জি ইনক্রিজ হবে, যত কাইনেটিক এনার্জি বেশি হবে মলিকুলের মধ্যে তত তারা বেশি র্যান্ডম হবে, যত বেশি র্যান্ডম হবে তত সিস্টেমের এন্ট্রপিকে তারা ইনক্রিজ করবে। তাহলে টেম্পারেচার ইনক্রিজ করলে সিস্টেমের এন্ট্রপি কিন্তু ইনক্রিজ হয়। টেম্পারেচারের সাথে সাথে এন্ট্রপি ডাইরেক্টলি প্রপোর্শনাল, টেম্পারেচার বাড়লে সিস্টেমের এন্ট্রপি ইনক্রিজ করবে। এখানেও কিছুদিন পরে তোমাদের একটা ডাউট নিয়ে আসবে তোমরা আমার কাছে, যে স্যার আপনি তো বলেছিলেন, আগের পেজটায় যাচ্ছি সরি, আপনি তো বলেছিলেন ডেল এস ইকুয়ালস টু কিউ বাই টি, তাহলে ডেল এস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার, তাহলে টেম্পারেচার বাড়লে তো এন্ট্রপি কমার কথা, আপনি বলছেন বাড়বে। একদম ভুল, এই ভুলটা কিন্তু করবে না। ডেল এস, টেম্পারেচার বাড়লে ডেল এস ডিক্রিজ করবে, মানে এই রিলেশনটা ইনভার্সলি প্রপোর্শনাল হবে তখনই যদি কিউ কনস্ট্যান্ট হয়। তাহলে আমি ডেল এস প্রপোর্শনাল টু 1/t বলতে পারি, কিন্তু এখানে তো কিউ কনস্ট্যান্ট নয়। যদি সিস্টেমের টেম্পারেচার ইনক্রিজ করে তাহলে তার হিটও তো বাড়বে, তাহলে অ্যাজ এ হোল রেশিওটা বাড়বে, এন্ট্রপির ভ্যালুও বাড়বে। বুঝেছো? তাহলে এই ভুলটা কিন্তু কখনো করতে যেও না, যে এটা ইনভার্সলি প্রপোর্শনাল তাই টেম্পারেচার বাড়লে এন্ট্রপি কমবে। এখানে কিউ কিন্তু কনস্ট্যান্ট নয়, কিউ কনস্ট্যান্ট না হলে আমরা বলতে পারবো না ডেল এস প্রপোর্শনাল টু 1/t। খেয়াল থাকবে? চলো, এটার জন্য পরে না প্রবলেম হয়, সেই জন্য আমি আগেই বললাম, যেগুলো ডাউট থাকে সেগুলো আমি ক্লাসের মধ্যেই বলে দিই। প্রেশার, 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রেশার যদি কোনো সিস্টেমের আমি ইনক্রিজ করি তাহলে কি হবে? প্রেশার যদি কোনো আমি সিস্টেমের ইনক্রিজ করি, ভাবো যে একটা গ্যাস কন্টেনার রয়েছে, তার মধ্যে তার পিস্টনটাকে ঠেলে নিচে নামানো হচ্ছে, প্রেশার ইনক্রিজ করানো হচ্ছে। প্রেশার যদি ইনক্রিজ করানো হয় ভলিউম কমে যাবে, ভলিউম যদি কমে যায় তাহলে নাম্বার অফ মলিকুল তো সেম রয়েছে, কিন্তু আগে যতটা স্পেসে তারা মুভ করতে পারছিল, প্রেশার বাড়াতে কি হচ্ছে, তাদের ভলিউমটা কমে যাচ্ছে, তাহলে তাদের মুভমেন্ট করার স্পেসটা কমে যাচ্ছে। আর যদি মুভমেন্টের স্পেসটা কমে যায় তাদের র্যান্ডমনেসটাও কমে যাবে, তাদের জায়গা থাকবে না র্যান্ডমভাবে মুভ করার। ফলে যত আমি প্রেশার বাড়াবো, আর মন দিয়ে শুনবে, যত আমি প্রেশার ইনক্রিজ করব তত সিস্টেমের এন্ট্রপি ডিক্রিজ করে যাবে, ইনভার্সলি প্রপোর্শনাল। প্রেশার যত বাড়াবো তত ভলিউম কমবে, ভলিউম কমলে স্পেস কমবে যেখানে মলিকুলগুলো মুভ করতে পারে। ফলে যত কম স্পেসে সেম নাম্বার অফ মলিকুলই থাকছে, স্পেস কমে যাচ্ছে ভলিউম কমে যাওয়ার জন্য, ফলে তারা র্যান্ডম হতে পারছে না, র্যান্ডমনেস তাদের আগের তুলনায় কমে যাচ্ছে। বড় জায়গা দিলে যতটা তাড়াতাড়ি তারা দৌড়াতে পারবে, যতটা র্যান্ডম হতে পারবে ছোট জায়গার মধ্যে, ততটা র্যান্ডম হতে পারবে না। ফলে প্রেশার বাড়ালে অবশ্যই সিস্টেমের এন্ট্রপি ডিক্রিজ করবে। ডেল এস সিস্টেম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য প্রেশার। ওকে, লাস্ট পয়েন্ট 5 নম্বর পয়েন্ট হচ্ছে মিক্সিং যদি করা না হয়, সেটা গ্যাসের মিক্সিং হতে পারে, লিকুইডের মিক্সিং হতে পারে, বা সলিড লিকুইডের মিক্সিং হতে পারে, সলিডের মিক্সিং হতে পারে। সলিডের মিক্সিংকে ডাইরেক্ট মিক্সিং বলা হয় না, ডোপিং বলা হয়। তোমরা সেমিকন্ডাক্টরে পড়বে ফিজিক্সে। যাই হোক, যখন মিক্সিং হচ্ছে তখন মলিকুলের সাথে আরেকটা মলিকুলের কলিশন হচ্ছে। একটা গ্যাসকে যদি আরেকটা গ্যাসের সাথে মিক্স করাও তাহলে মলিকুল টু মলিকুল কি হবে? কলিশন হবে। যদি কলিশন হয় তাহলে সিস্টেমের র্যান্ডমনেস বাড়বে, যত কলিশন হবে
তত সিস্টেমের কাইনেটিক এনার্জি বাড়বে। ভাবো, কাইনেটিক এনার্জি যদি বাড়ে, তাহলে সেক্ষেত্রে এন্ট্রপি ইনক্রিজ করবে। তাহলে যখন মিক্সিং হবে তখন সবসময় মনে রাখবে কলিশন বিটুইন দ্য মলিকুল ইনক্রিজ করবে, কলিশন বিটুইন দ্য মলিকুল ইনক্রিজ করবে, ফলে সিস্টেমের এন্ট্রপিও ইনক্রিজ করবে, ডেল এস গ্রেটার দেন 0 হবে। মিক্সিং এ সে যেরকম মিক্সিং হোক না কেন, সবসময় মিক্সিং এর ক্ষেত্রে এন্ট্রপির ভ্যালু ইনক্রিজ করবে। যে কোনো রকমের মিক্সিং হোক না কেন, সবসময় সেখানে এন্ট্রপি সিস্টেমের ইনক্রিজ করবে। ওকে, পজ করে লিখে নাও, এবার আমরা পরের পার্টে যাব। চলো এবার ক্যালকুলেশন অফ এন্ট্রপি, এন্ট্রপি ফর্মুলা, জেনারেল ফর্মুলা বার করি। দেখো যে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা কি জানি, ওখান থেকে শুরু করছি, ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লু, ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লু। বা যদি আমি এর ডিফারেন্সিয়াল ফর্মটা লিখি, তাহলে কিভাবে লিখতে পারি, ডিফারেন্সিয়াল ফর্ম দিয়ে, যেহেতু একটা ডেরিভেশন করে আমি ফাইনাল রেজাল্টে যাব, আমি ডেরিভেশন করে দেখাচ্ছি, হ্যাঁ, তোমাদের ফাইনাল রেজাল্টটাই মনে রাখতে হবে, ডেরিভেশন মনে রাখতে হবে না। যদি ডিইউ ইকুয়ালস টু ডিকিউ প্লাস ডিডব্লিউ, অর ডিইউ ইকুয়ালস টু ডিকিউ, ডিডব্লিউ মানে কি, মাইনাস পি ডিভি বা মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি, তাহলে ডিকিউ কত হচ্ছে, ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস পি ডিভি। আচ্ছা, ডিকিউ ইকুয়ালস টু ডিইউ এর জায়গায় আমি বসাতে পারি এন সিভিএম ডিটি, এন সিভিএম ডিটি হিট ক্যাপাসিটি টার্মে, প্লাস পি ডিভি। এবার আমরা করব কি, পুরো ইকুয়েশনটাকে টি দিয়ে ডিভাইড করব, টেম্পারেচার দিয়ে ডিভাইড করব, কারণ ডিকিউ বাই টি এটাই হবে আমার এন্ট্রপি। কিউ বাই টি হচ্ছে ফাইনাল সিস্টেমের ক্ষেত্রে, যদি আমরা ডিফারেন্সিয়াল পার্টে করি তাহলে ডিকিউ বাই টি ইকুয়ালস টু এন সিভিএম ডিটি বাই টি প্লাস পি বাই টি ইন্টু ডিভি, অর এটাকে আমি বলতে পারি ডিএস ইকুয়ালস টু এন সিভিএম ডিটি বাই টি প্লাস, আইডিয়াল গ্যাসের জন্য যদি আমি করি, পি বাই টি এর জায়গায় আমি লিখতে পারি এনআর বাই ভি, এনআর বাই ভি লেখা যায়, এনআর বাই ভি, পি বাই টি এর জায়গায় এনআর বাই ভি, পিভি ইকুয়ালস টু এনআর টি। তাহলে এখানে কি ছিল, পি বাই টি ছিল, টিটাকে নামিয়ে আনো, ভিটাকে ওইদিকে নিয়ে যাও, এনআর বাই ভি দাঁড়াচ্ছে না, তাহলে পি বাই টি এর জায়গায় আমি এনআর বাই ভি পুট করছি। এইবার বোথ সাইড আমি এখানে ইন্টিগ্রেট করব, বোথ সাইড এখানে ইন্টিগ্রেট করব, ফ্রম V1 টু V2 এটা T1 থেকে T2। ও এদিকেও এটা আছে, ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল, যেহেতু এটা স্টেট ফাংশন, ইনিশিয়াল থেকে ফাইনাল অব্দি ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো, ইন্টিগ্রেট করলে আমরা পাবো ডেল এস, ডেল এস ইকুয়ালস টু এন সিভিএম, এটা তো অনেকবার করেছি, 1/t হচ্ছে ln t, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে ln t2 বাই t1 প্লাস nr ln v2 বাই v1। এইটা হচ্ছে আমাদের ওয়ার্কিং ফর্মুলা, ডেল এস ইকুয়ালস টু এন সিভি ln t2 বাই t1 প্লাস nr ln v2 বাই v1 ইন টার্মস অফ টেম্পারেচার অ্যান্ড ভলিউম, ইন টার্মস অফ টেম্পারেচার অ্যান্ড ভলিউম। এছাড়া টেম্পারেচার অ্যান্ড প্রেশার রিলেটেডও আর একটা ফর্ম আছে, এর সাথে আমরা এখানে করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, যে এখানে যে ডেল এস যে ফর্মটা আমরা পেয়েছি, এন সিভিএম ln T2
বাই T1 প্লাস এনআর এলএন। ভি2 জায়গায় আমি পুট করতে পারি, যে এনআর T2, সরি, ভি2 জায়গায় আর T2 বাই P2, আর T2 বাই P2, এন তো আগে ধরাই ছিল, আর T2 বাই P2, আর ভি1 জায়গায় আর T1 বাই P1। তাহলে দেখো আর T2 বাই P2 বাই আর T1 বাই P1, এটা আমি বসাচ্ছি। আর তো আর কেটে যাচ্ছে, এনআর বসালেও কোনো অসুবিধা ছিল না, এনআর এনআর কেটে যাবে। তাহলে T2 বাই P2, T2 বাই T1 একটা থাকছে, আর P1 বাই P2 থাকছে। তাহলে এদিকে লক্ষ্য করো, এদিকে থাকছে এনআর এলএন T2 বাই T1। দেখো, এন এলএন T2 বাই T1। তাহলে এখান থেকে আমি এটা করতে পারি, এন এলএন T2 বাই T1 যদি কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকবে, আচ্ছা এটা তোমাদের একটু ভেঙে করাই নাহলে, এন সিভিএম এলএন T2 বাই T1 প্লাস এন আর এলএন T2 বাই T1 প্লাস এন আর এলএন P1 বাই P2 লিখতে পারি। T2, এটা কি T2 বাই T1 ইন্টু P1 বাই P2 ছিল, তাহলে গুণ থাকলে কি হয়, যোগ হয়ে যায় লগারিদমে। এবার তুমি ফার্স্ট দুটো টার্মকে ভাবো, যে এখান থেকে যদি আমি এলএন T2 বাই T1 কমন নিয়ে নিই আর এন কমন নিয়ে নিই, তাহলে কি থাকবে, এন সিভিএম প্লাস আর এলএন T2 বাই T1 প্লাস এনআর এলএন P1 বাই P2। সিভি প্লাস আর, মেয়ার্স রিলেশন আশা করি মনে আছে। মেয়ার্স রিলেশন কি, সিপিএম মাইনাস সিভিএম ইকুয়ালস টু আর। তাহলে সিপিএম ইকুয়ালস টু সিভি প্লাস আর, সিভি প্লাস আর এর জায়গায় আমি সিপিএম বসাতে পারি। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট আসবে ডেল এস ইকুয়ালস টু এন সিপিএম এলএন T2 বাই T1 প্লাস এনআর এলএন P1 বাই P2। এই দুটো এক্সপ্রেশন আমাদের ক্ষেত্রে এন্ট্রপি ক্যালকুলেশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, কারণ এখান থেকে আমরা বিভিন্ন প্রসেসের জন্য এন্ট্রপি চেঞ্জ নিউমেরিক্যাল করতে আসে আমাদের, বিভিন্ন প্রসেসের জন্য। আর সেটা বিভিন্ন প্রসেস আমাদের এইটা যদি আমরা মনে রাখতে পারি না, বিভিন্ন আলাদা আলাদা প্রসেসের জন্য ফর্মুলা আমাদের মুখস্থ করতে হবে না। সেটা আমি দেখিয়ে দেবো কি করে, দেখো ফর্মুলা হয়ে গেছে, লিখে নাও, তারপরে পরে পাঠে যাচ্ছে। পজ করে নাও, পজ করে লিখে নাও। নাও, দেখো যে বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে আইসোকোরিক প্রসেস, আইসোবারিক প্রসেস, আইসোথার্মাল প্রসেস, এইসব প্রসেসের ক্ষেত্রে এন্ট্রপির এক্সপ্রেশন কি হবে। এন্ট্রপির যদি আইসোকোরিক হয়, আইসোকোরিকে কি হচ্ছে, ভলিউম V2 ইকুয়ালস টু V1, তার মানে ভলিউম কনস্ট্যান্ট, তাই না, ভলিউম কনস্ট্যান্ট। ভলিউম যদি কনস্ট্যান্ট হয়, ভলিউম কনস্ট্যান্ট, ভলিউম যদি কনস্ট্যান্ট হয়, আমাদের আগের এক্সপ্রেশনটা দেখো, আগের এক্সপ্রেশনটা ভলিউমের টার্মে এটা ছিল, ভলিউম যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ডেল এস ইকুয়ালস টু শুধু পড়ে থাকছে এন সিভিএম এলএন T2 বাই T1, এই পার্টটা অফ হয়ে যাচ্ছে। তাহলে এর ক্ষেত্রে ডেল এস এর এক্সপ্রেশন কি হবে, ডেল এস অনলি ইকুয়ালস টু ডেল এস সিস্টেম ইকুয়ালস টু এন সিভিএম এলএন T2 বাই T1 অনলি ফর isobaric process, for isobaric process, sorry, isochoric process। আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে, প্রেসার কনস্ট্যান্ট, প্রেসার যদি কনস্ট্যান্ট হয়,
তাহলে আবার আগের এক্সপ্রেশনে এসো, প্রেশার কনস্ট্যান্ট, প্রেশার রিলেটেড টার্ম কি সেকেন্ড পার্টে রয়েছে, প্রেশার কনস্ট্যান্ট, এই পার্টটা অফ হয়ে যাচ্ছে, P1 ইকুয়ালস টু P2, ln1 0, এই পার্টটা অফ হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এটা, তাহলে n Cp ln T2/T1, এখানে আগের বার Cv ছিল, এখানে Cp ln T2/T1, তাহলে ডেল এস সিস্টেম ইকুয়ালস টু n Cpm ln T2/T1 আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে, আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে এনট্রপি চেঞ্জের এক্সপ্রেশন। আচ্ছা, যদি প্রসেসটা আইসোথার্মাল হয়, তাহলে কি হবে? যদি প্রসেসটা আইসোথার্মাল হয় তাহলে জিনিসটাকে আমি দুভাবে দেখতে পারি। এক হচ্ছে T1 ইকুয়ালস টু, যেহেতু T2, তাহলে আগের ফর্মুলা দেখো, T1 ইকুয়ালস টু T2 যদি হয় তাহলে এটা অফ হয়ে যাচ্ছে, nr ln V2/V1 ও লিখতে পারি, অথবা nr ln P1/P2 ও লিখতে পারি, যেরকম কন্ডিশন আমাদের দেওয়া থাকবে সেইটাকে আমরা এখানে ইউজ করব। ডেল এস সিস্টেম ইকুয়ালস টু nr ln V2/V1 or del S system nr ln P1/P2, P1/P2। ঠিক আছে? হ্যাঁ, এবার যদি অ্যাডিয়াবেটিক প্রসেসে কি হয়, কিউ ইকুয়ালস টু জিরো, দিয়ে এখানে ফর্মুলায় কোনো চেঞ্জ আসবে না। সেটা হচ্ছে কিউ ইকুয়ালস টু জিরো দিয়ে একটা জিনিস হতে পারে, ডাইরেক্ট এখানে এটা না লিখে একটা জিনিস এখানে আমরা বলতে পারি যে অ্যাডিয়াবেটিক প্রসেসে কি হয়, টেম্পারেচারও চেঞ্জ হয়, আর যদি এক্সপানশন হয় ভলিউম চেঞ্জ হবে, অথবা কম্প্রেশন হলে ভলিউম কমবে, তার জন্য প্রেশারের চেঞ্জ আসবে। তো সেই কারণে এই অ্যাডিয়াবেটিক প্রসেসে যদি প্রসেসটা রিভার্সেবল হয়, ফর ফর ইরিভার্সেবল প্রসেসটা আগে করি, যদি ইরিভার্সেবল প্রসেস হয় তাহলে কিন্তু পুরো ফর্মুলাটাই অ্যাপ্লিকেবল থাকবে, যে ডেল এস ইকুয়ালস টু এন সিভিএম ln T2/T1 প্লাস nr ln V2/V1 or del S equals to n CPM ln T2/T1 plus nr ln P1/P2। দুটো ফর্মুলা যেরকম কন্ডিশন দেবে, কারণ টেম্পারেচার এখানে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে চেঞ্জ হয়। আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম কিভাবে ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ফাইনাল টেম্পারেচার ক্যালকুলেট করতে হয়, সেইভাবে করে আমাদের ডেল এর ভ্যালু, পুরো ফর্মুলাটা, ভলিউমও জানতে হবে, টেম্পারেচারও জানতে হবে, তবে আমরা ডেল এর ভ্যালু পাবো, বা টেম্পারেচার আর প্রেশার দুটো জানলে তবে ডেল এর ভ্যালু পাবো। কখন? যখন ইরিভার্সেবল প্রসেস হবে। কিন্তু যদি রিভার্সেবল প্রসেস হয়, ফর রিভার্সেবল প্রসেসে কি হয়, ডেল এস সিস্টেমটা জিরো হয়ে যায়, হয়। যেহেতু রিভার্সেবল প্রসেস ইকুইলিব্রিয়ামে থাকে, ফলে এনট্রপি চেঞ্জের ভ্যালুটা এখানে জিরো হয়। বেসিক্যালি বইতে তোমরা পড়তে গেলে দেখবে যে লেখা আছে যে ডিএস ইকুয়ালস টু Q/T ফর ডি কিউ রিভার্সেবল বাই টি, কিউ রিভার্সেবল এখানে জিরো, তাই এর ভ্যালুটাও জিরো। মানে এটাকে ওইভাবেই আমি লিখে দিই, তোমাদের সুবিধা হবে, যে কিউ রিভার্সেবল বাই টি, তাহলে এটা তো জিরো, তাহলে ডেল সিস্টেমের ভ্যালু জিরো হয়। অরিজিনাল রিজনটা হচ্ছে এটা, যে ভলিউম চেঞ্জের জন্য যতটা এনট্রপি বাড়ে, ধরো অ্যাডিয়াবেটিক এক্সপানশন হচ্ছে,
ভালো করে বুঝবে। এটা মানে ম্যাথমেটিক্যালিও দেখানো যায়, তোমাদের দরকার নেই। এটা 0 হয় এই প্রসেসে বইতে লেখা আছে তাই মনে রেখো। কিন্তু সবসময় যখন হায়ার স্টাডি করবে বা আরেকটু কনসেপ্টের যদি তোমার মনে হয় যে জানার দরকার আছে কেন 0 হচ্ছে, তার কারণ হচ্ছে ডাইরেক্টলি Q ইকুয়ালস টু 0 বলে ডেলের সিস্টেমে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে 0 নয়। যদি ধরো অ্যাডিয়াবেটিক এক্সপানশন হচ্ছে, অ্যাডিয়াবেটিক এক্সপানশনে কি হয়? টেম্পারেচার কমে আর ভলিউম বাড়ে। টেম্পারেচার কমে এক্সপানশন হচ্ছে, বাইরে থেকে আগের দিন বলছিলাম বাইরে থেকে হিট নিতে পারছে না, তার কি হবে? ইন্টার এনার্জি লস করছে, কিন্তু বাইরে থেকে হিট নিতে পারছে না বলে তার টেম্পারেচার ড্রপ করে যাচ্ছে ডিউরিং অ্যাডিয়াবেটিক এক্সপানশন। তাহলে অ্যাডিয়াবেটিক এক্সপানশন যখন হচ্ছে, ভলিউম বাড়ছে, টেম্পারেচার কমছে। সেই এখানে এই কারণে এটা ঠিক ভলিউম বাড়ার জন্য যতটা এন্ট্রপি বাড়ে, ভলিউম বাড়লে তো এন্ট্রপি বাড়বে, ভলিউম বাড়ার জন্য যতটা এন্ট্রপি বাড়ে, টেম্পারেচার কমার জন্য ততটাই এন্ট্রপি কমে এবং একটা আরেকটাকে কম্পেনসেট করে দেয়। তাই ডেলের সিস্টেমের ভ্যালুটা 0 আসে। ঠিক আছে, অরিজিনাল রিজন হচ্ছে এটা, যে ভলিউম বাড়ার জন্য যতটা এন্ট্রপি বাড়ে, টেম্পারেচার কমার জন্য ততটাই এন্ট্রপি কমে, একটা আরেকটাকে কম্পেনসেট করে দেয় রিভার্সিবল প্রসেসে, ফলে ডেলের সিস্টেমের ভ্যালুটা 0 আসে। কিন্তু তোমরা কিউ রিভার্সিবলের জায়গায় 0 বসিয়েও করতে পারো। Sorry. তাই ডেলের সিস্টেম ইকুয়ালস টু এখানে 0 হয় বলে এই রিভার্সিবল প্রসেসটাকে আমরা আইসো এন্ট্রপিক, দেখো ডেলের সিস্টেম 0, তার মানে এন্ট্রপি কনস্ট্যান্ট। এন্ট্রপি কনস্ট্যান্ট হলে আইসো কথাটাকে ইউজ করা হয়, আইসো এন্ট্রপিক বলা হয়, আইসো এন্ট্রপিক প্রসেস। ডেল ইজ ইকুয়ালস টু 0, নোট করে নাও, পরের পয়েন্টে যাব। আইসো এন্ট্রপিক প্রসেস। চলো নেক্সট যাচ্ছি। নেক্সট পয়েন্ট হচ্ছে এন্ট্রপি চেঞ্জ ডিউরিং ফেজ ট্রানজিশন। ফেজ ট্রানজিশন সলিড লিকুইড গ্যাসের ক্ষেত্রে যদি আমি ধরি, তাহলে দেখো যে এন্ট্রপি অফ ফিউশন, ফিউশন মানে কি? সলিড থেকে, ফিউশন মানে হচ্ছে সলিড থেকে লিকুইডে যাওয়া। এন্ট্রপি অফ ভেপারাইজেশন, ভেপারাইজেশন মানে কি? লিকুইড থেকে ভেপারে যাওয়া। আর তারপর আইসোথার্মাল ভেপারাইজেশন, আর এটা সাবলিমেশন হবে। এটাকে একটু ঠিক করে নিতে হবে আমাদের। এন্ট্রপি অফ সাবলিমেশন, সাবলিমেশনে কি হয়? সলিড থেকে ভেপারে যায়। তাহলে যখনই আমরা এটা এই ফেজ ট্রানজিশন গুলো দেখবো, এর ফর্মুলা কি হয় দেখো, যে নর্মালি তো আমরা জানি যে ডেলেস ইকুয়ালস টু, ডেলেস সিস্টেম ইকুয়ালস টু প্লাস কিউ রিভার্সেবল বাই টি, প্লাস কিউ রিভার্সেবল বাই টি। এবার এই যে কিউ যখনই ফেজ ট্রানজিশন হয় অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশারে হয়, আর কনস্ট্যান্ট টেম্পারেচার আর প্রেশারে যদি হয়, তাহলে দেখো টেম্পারেচার তো এখানে আছে একটা ফিক্সড, প্রেশারও যদি ফিক্সড হয়ে যায়, তাহলে এটাকে আমি কি বলবো? কিউপি। কিউপি মানে কি? ডেল এইচ। কিউপি মানে কি? ডেল এইচ, ডেল এইচ বাই টি। কিউপি বাই টি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এবার প্রসেসগুলোর নাম এখানে আমাদের লিখে দিতে হবে। ডেল এইচ ফিউশন, তার মানে কি হলো? ডেল এস ফিউশন, ডেল এস ফিউশন এন্ট্রপি, ডেল এস ফিউশন ইকুয়ালস টু ডেল এইচ ফিউশন বাই টি। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। ডেল এস ফিউশন, ডেল এস ফিউশন ইকুয়ালস টু ডেল এইচ ফিউশন বাই টি। এই জায়গায় ল্যাটেন্ট হিটও আমরা বসাতে পারি, ল্যাটেন্ট হিট অফ ফিউশন। এনথালপি অফ ফিউশন মানে ল্যাটেন্ট হিট অফ ফিউশন দিয়ে আমরা কাজ করতে পারি। এখানে কি হবে? ল্যাটেন্ট হিট অফ ফিউশনের জায়গায় ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ফর্মুলা কি লিখবো? যে ডেল এস, ডেল এস
vaporization equals to del H vaporization by temperature. And del S sublimation মানে সলিড থেকে ডাইরেক্ট ভেপারে যাওয়া, তাহলে del S কিছুই না, বুঝেছো ফর্মুলাগুলো তিনটেতে? জাস্ট কিউ এর জায়গায় del H ফিউশন, del H ভেপারাইজেশন আর del H সাবলিমেশনটা পুট করে দিতে হবে। del H সাবলিমেশন বাই টি, এটা হবে এখানে ওয়ার্কিং ফর্মুলা। বোঝা গেল? এই ফর্মুলাগুলো আমাদের নিউমেরিক্যাল করতে গেলে কাজে লাগবে, তাই এখানে করিয়ে রাখছি তোমাদের। চলো পজ করে লিখে নাও। চলো নেক্সট পয়েন্টে যাচ্ছি। আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রিলেটেড টু এন্ট্রপি, এন্ট্রপি রিলেটেড কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের এখানে মনে রাখতে হবে। জি মেন্সে বা নিটে অনেকবার কোশ্চেন করেছে, এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, তোমাদের এরকম দিয়ে বলতে পারে এন্ট্রপি গ্রাফাইটের থেকে ডায়মন্ডের বেশি। এন্ট্রপি গ্রাফাইটের থেকে গ্রাফাইটের এন্ট্রপিটা বেশি হয় ডায়মন্ডের থেকে। কেন? তার কারণ হচ্ছে গ্রাফাইটে কি হয়, একটা ওয়ান ইলেকট্রন সিস্টেম, সেটা কি হয়, সেটা মুভ করতে পারে। গ্রাফাইটের স্ট্রাকচারে তোমরা পড়েছিলে, মুভ করতে পারে। তাহলে এখানে ওয়ান ইলেকট্রন যে সিস্টেম রয়েছে, সেটা মুভমেন্ট অফ আয়ন হিসেবে আমি বলতে পারি। গ্রাফাইটের ক্ষেত্রে কি হয়, মুভমেন্ট অফ আয়ন, সেটা ডায়মন্ডে হয় না, মুভমেন্ট অফ আয়ন। আর আয়ন যদি মুভ করে তাহলে অবশ্যই এন্ট্রপি এখানে বেশি হবে। তাহলে গ্রাফাইটের এন্ট্রপি সবসময় ডায়মন্ডের থেকে বেশি হয়। অন রাস্টিং অফ আয়রন এন্ট্রপি কি হবে? অন রাস্টিং অফ আয়রন এন্ট্রপি কি হবে? অন রাস্টিং অফ আয়রন এন্ট্রপি কি হবে? দেখো আয়রনের ক্ষেত্রে আমরা জানি কি, আয়রন এর ওপর যে রাস্টিং, সেটা একটা ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন। ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন যদি হয়, সেক্ষেত্রে এন্ট্রপিটা ইনক্রিজ করে যায়, সেক্ষেত্রে এন্ট্রপিটা ইনক্রিজ করে যায়। এটা একটা ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন। ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন। আচ্ছা, নেক্সট হচ্ছে যে অন ডিসোলিউশন এন্ট্রপি কি হবে? অন ডিসোলিউশন, ডিসোলিউশন মানে কি, সলিড থেকে আয়নে ভেঙে যাওয়া, এটাকে আমরা বলি ডিসোলিউশন। ফর এক্সাম্পল ধরো NH4Cl রয়েছে সলিড, এখান থেকে কি হবে, NH4 প্লাস প্লাস Cl মাইনাস, দুটোই কি অ্যাকুয়াস। তাহলে কি হবে, ডিসোলিউশনে সলিড থেকে লিকুইডে যাচ্ছে, এন্ট্রপি কি হবে, ইনক্রিজ করবে। এন্ট্রপি সলিড থেকে লিকুইডে যাচ্ছে, এন্ট্রপি ইনক্রিজ করবে। Ag প্লাস অন রিয়াকশন উইথ HCl এন্ট্রপি কি হবে? HCl এর সাথে Ag প্লাস যখন রিয়াক্ট করবে তখন কি হবে, Ag প্লাস HCl AgCl ফর্ম করবে, AgCl ফর্ম করবে। আর AgCl যদি ফর্ম করে তাহলে সেটা প্রেসিপিটেট হিসেবে, সেটা প্রেসিপিটেট হিসেবে পড়ে যায়, এটা সলিড ফর্মে থাকে, সলিড ফর্মে তৈরি হয়। প্রেসিপিটেশন জানি আমরা, প্রেসিপিটেট হিসেবে নিচে পড়ে যায় সলিড হিসেবে। তাহলে প্রেসিপিটেট যদি পড়ে যায়, নাম্বার অফ আয়ন সিস্টেমে ডিক্রিজ করে যাচ্ছে। নাম্বার অফ আয়ন যদি সিস্টেমে ডিক্রিজ করে যায়, তাহলে এন্ট্রপি ডিক্রিজ করবে, এন্ট্রপি ডিক্রিজ করবে। শুধু এটার ক্ষেত্রে নয়, যে কোনো যে কোনো প্রেসিপিটেশন রিয়াকশন, যে কোনো প্রেসিপিটেশন রিয়াকশনের ক্ষেত্রে এন্ট্রপি কিন্তু ডিক্রিজ করে যাবে। নেক্সট, অন বয়লিং অফ এগ এন্ট্রপি কি হয়? অনেকেই এটা ভুল করে যে স্যার এন্ট্রপি ডিক্রিজ করে যাবে। কেন?
তার লজিক হচ্ছে যে ডিমের যে কুসুমটা থাকে সেটা প্রথমে লিকুইড থাকে, আর যদি বয়েলিং করি তাহলে সেটা বয়েল করি তাহলে সেটা সলিড হয়ে যায়। তাহলে লিকুইড থেকে সলিডে যাচ্ছে স্যার, তাহলে এখানে এন্ট্রপি ডিক্রিজ করে যাবে। এখানে জিনিসটা কিন্তু তা নয়। যখন আমরা বয়েল করছি তখন যে এগ ইয়ক থাকে মানে কুসুমটা যেটা থাকে সেখানে ডিন্যাচুরেশন অফ প্রোটিন হয়। মানে কি হয়, বেসিক্যালি প্রোটিনের বন্ডগুলো ভাঙে, আর বন্ড ব্রেকিং যদি হয় তাহলে নাম্বার অফ মলিকিউল বাড়বে, ফলে সেক্ষেত্রে এন্ট্রপি কিন্তু ইনক্রিজ হবে। এটা মনে রাখার মতন একটা জিনিস। আহ, এক্ষেত্রে কি হয় আমি লিখে রাখছি, ডি ন্যাচুরেশন অফ প্রোটিন, দ্যাট ইজ বন্ড ব্রেকিং প্রসেস, বন্ড ব্রেকিং প্রসেস। ওকে, তাহলে এক্ষেত্রে এন্ট্রপি ব্রেক করলে এন্ট্রপি কি হবে, বাড়বে। এন্ট্রপি বাড়বে। আর অন স্ট্রেচিং অফ রাবার ব্যান্ড এন্ট্রপি কি হবে, রাবার ব্যান্ডকে আমি যদি স্ট্রেচ করি, ভাবো রাবার ব্যান্ড আছে সেটাকে স্ট্রেচ করছি, তাহলে কি হবে, তার মলিকিউলগুলো অ্যালাইন হয়ে যাবে। যদি অ্যালাইন হয়ে যায় তাহলে তার র্যান্ডমনেসটা কমে যাচ্ছে, একটা লাইনে দাঁড়িয়ে পড়ছে সবাই মিলে এসে, তাহলে ডিসঅর্ডার নয়, অর্ডার হয়ে যাচ্ছে, তাহলে এন্ট্রপি সেখানে কি হবে, ডিক্রিজ করে যাবে। এন্ট্রপি সেখানে ডিক্রিজ করে যাবে। কেন করবে, ডিউ টু অ্যালাইনমেন্ট অফ molecules, due to alignment of molecules। ঠিক আছে, এই পয়েন্টগুলো একটু আমাদের মনে রাখতে হয়, কারণ ডাইরেক্ট কোশ্চেন এখান থেকে করে। লিখে না পজ করে, চলো কিছু প্রবলেম করি। প্রথম প্রবলেম বলছে এনথালপি চেঞ্জ ফর ট্রানজিশন অফ লিকুইড টু স্টিম, লিকুইড টু ভেপার ইজ 40 কিলোজুল অ্যাট 400 কেলভিন, ফাইন্ড ডেল এস ফর দ্য প্রসেস। তার মানে ফেজ ট্রানজিশন হচ্ছে, লিকুইড থেকে স্টিম হচ্ছে, মানে ভেপারাইজেশন হচ্ছে। তাহলে ডেল এস ভেপারাইজেশনের ফর্মুলা আমি পড়েছিলাম, ডেল এইচ ভেপারাইজেশন বাই টেম্পারেচার। এবার এনথালপি চেঞ্জ ফর দ্য ট্রানজিশন 40 কিলোজুল দিয়েছে, আর টেম্পারেচার দিয়েছে 400, তাহলে 40 ইন্টু, আচ্ছা 40 কিলোজুল আছে, জুলে কনভার্ট করে নি, এত জুল বাই টেম্পারেচার দিয়েছে 400 কেলভিন, 400 কেলভিন। হান্ড্রেড জুল পার মোল পার কেলভিন। আচ্ছা, ইউনিটটা এন্ট্রপির ইউনিট কি হয়, এন্ট্রপির ইউনিট জুল পার কেলভিন বা ক্যালোরি পার কেলভিন হয়। হয়তো এটা লিখতে তোমাদের ভুলে গেছিলাম, ফার্স্ট স্লাইডটা একটু আসছি। ইউনিটটা এখানে, ইউনিট অফ এন্ট্রপি এখানে যদি তোমাদের জায়গা থাকে এখানে একটু লিখে রাখো 5 নম্বর পয়েন্ট দিয়ে, ইউনিট অফ এন্ট্রপি হচ্ছে জুল পার কেলভিন और कैलोरी पर केल्विन, जूल पर केल्विन और ক্যালোরি পার কেলভিন। এটা একটু লিখে নিন। এটা হলো ডেলেস। সেকেন্ড কোশ্চেন কি ছিল, ডেলেস লেস দেন 0 ফর, কোথায় এন্ট্রপি, কোন সিস্টেমে এন্ট্রপি কমবে। দেখো লিকুইড থেকে গ্যাসে যাচ্ছে, এন্ট্রপি বাড়বে। লিকুইড থেকে যদি গ্যাসে যায়, লিকুইড থেকে
গ্যাসে যাচ্ছে, তাহলে ডেল এস ইনক্রিজ করবে, তাহলে এটা অপশন নয়। নাইট্রোজেন 10 এটিএম থেকে 1 এটিএম হচ্ছে, তাহলে প্রেশার কমানো হচ্ছে, এন্ট্রপি কি হবে? প্রেশার যদি কমিয়ে দিই, প্রেশার যদি বাড়ানো হয় তাহলে কম্প্রেশন হয়, আর যদি প্রেশার কমিয়ে দিই তাহলে ভলিউম বেড়ে গেল। তাহলে আগে সেম নাম্বার অফ মলিকুল, আগে যতটা স্পেসে মুভ করতে পারছিল, এখন ভলিউম বেড়ে যাওয়ার ফলে আরো অনেক বড় স্পেসে মুভ করতে পারবে, ফলে কি হবে? র্যান্ডমনেস বাড়বে, ডেলেস ইনক্রিজ করে যাবে। পয়েন্ট নম্বর সি, সলিড, গ্যাস, 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 তার মানে এখান থেকে আমি ডেল এনজি বার করে নিই। কেমিক্যাল রিয়াকশন দিয়েছে, ডেল এনজি, এদিকে 2, এদিকে তো একটা গ্যাস একটা সলিড আছে, তার মানে 1, দ্যাট ইজ 1 গ্রেটার দেন 0, কি জানি? ডেল এস গ্রেটার দেন 0, এটার ক্ষেত্রে এন্ট্রপি বাড়ছে না, তাহলে লাস্টেরটা তো হবেই। দেখে নি তবু যে আয়রন 400 কেলভিন থেকে টেম্পারেচার কমছে, টেম্পারেচার যদি কমে তাহলে এন্ট্রপিও কমবে, টেম্পারেচার ডিক্রিজ করছে, এন্ট্রপি, কাইনেটিক এনার্জিও ডিক্রিজ করবে, ফলে এন্ট্রপিও ডিক্রিজ করবে। অপশন ডি ইজ কারেক্ট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। 3 moles of an ideal gas expand reversibly from a volume of 10 decimeter cube to 80 decimeter, 8 decimeter cube to 80 decimeter cube at 300 Kelvin. Find del S, joule per Kelvin এ বলেছে। 3 moles of an ideal gas expand reversibly from a volume এত, টেম্পারেচার ফিক্সড, তাহলে প্রসেসটা আইসোথার্মাল, আইসোথার্মাল প্রসেস হলে ডেল এস এর ফর্মুলা কি হবে আমাদের? ডেল এস সিস্টেম ইকুয়ালস টু এন আর এল এন ভি টু বাই ভি ওয়ান, যেহেতু ভলিউমের টার্মে বলেছে, যদি প্রেশারের টার্মে করতাম পি ওয়ান বাই পি টু করতাম। বসিয়ে দিই ভ্যালু 3, এটা আর এর ভ্যালু আমরা কি কিসে বসাতে পারি? 8.314 বসিয়ে দাও, লগ এ কনভার্ট করে ক্যালকুলেট করে নেব। 25.3 জুল, ও জুলে বার করতে বলেছে, আর এর ভ্যালু জুলে বসাচ্ছি, জুল পার মোল পার কেলভিন ইন্টু 2.3 লগ ফাইনাল ভলিউম 80, ইনিশিয়াল ভলিউম 8, মানে লগ 10 1, আলটিমেট 25 ইন্টু 2.3, 57, নিয়ার অ্যাবাউট 57, ক্যালকুলেট করে নিও, নিয়ার অ্যাবাউট 57 এর মতন আসবে জুল পার কেলভিন। হলো, পরেরটা দেখো, আবার এই টাইপের কোশ্চেন দিয়েছে যে ডেলেস লেস দেন 0 কোন কার ক্ষেত্রে হবে? ডিসলিউশন অফ আয়োডিন ইন এ সলভেন্ট, আয়োডিন সলিড থেকে আয়োডিন লিকুইড হচ্ছে, সলিড থেকে লিকুইড বা আয়ন ফর্ম করাই হচ্ছে ডিসলিউশন, তাহলে এটা সলিড থেকে লিকুইড হচ্ছে, তাহলে এন্ট্রপি বাড়বে, সলিড থেকে লিকুইড হচ্ছে, তাই এন্ট্রপি এখানে ইনক্রিজ করবে, তাহলে এটা তো নয়। HCl is added to AgNO3, AgNO3 প্লাস HCl কি ফর্ম করবে? AgCl, যেটা প্রেসিপিটেট পড়বে, প্লাস HNO3, তার মানে কি হবে? প্রেসিপিটেট পড়লে নাম্বার অফ আয়ন সিস্টেমে কমে যাবে, এন্ট্রপি ডিক্রিজ করবে, এন্ট্রপি ডিক্রিজ করবে। অপশন বি তে, অপশন বি ইজ কারেক্ট। ঠিক, এটা পরের দুটো দেখে নিই, এমএসকিউ টাইপের কোশ্চেন থাকলে। এ পার্টিশন ইজ রিমুভ টু অ্যালাউ দ্য গ্যাস টু মিক্স, মিক্সিং এর ক্ষেত্রে কি হয়? মিক্সিং এর ক্ষেত্রে এন্ট্রপি সবসময় ইনক্রিজ করে, এটা নয়। অন বয়েলিং অফ এগ ডিনেচারেশন অফ প্রোটিন, তাহলে এন্ট্রপি বাড়ে, কমবে না, বন্ড ব্রেক করছে, এন্ট্রপি বাড়ে, তাহলে অপশন বি ইজ কারেক্ট। লিখে নাও, পরের কোশ্চেনে যাচ্ছি। চলো নেক্সট।
when 2 moles of an ideal gas, 2 moles of an ideal gas, সিভিএম দেওয়া আছে, হিটেড ফ্রম এত দুটো টেম্পারেচার দেওয়া রয়েছে অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। কনস্ট্যান্ট প্রেশার মানে আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেস যদি হয় তাহলে ডেলের সিস্টেম ইকুয়ালস টু অনলি, বারিকের ক্ষেত্রে ফর্মুলা কি, এন সিপিএম এল এন টি টু বাই টি ওয়ান প্লাস এনআর এল এন পি ওয়ান বাই পি টু ছিল। প্রসেস এখানে কনস্ট্যান্ট প্রেশার, তাহলে এই পার্টটা অফ হয়ে যাচ্ছে, ফর্মুলা এটা। সিভি দেওয়া রয়েছে, সিপি ক্যালকুলেট করে নিতে হবে। সিভি প্লাস আর করলে সিপি পেয়ে যাব, সিভি প্লাস আর করলে সিপি পেয়ে যাব। তো এটাকেই সিভি করে নাও, এটাই সিভি করে নাও, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এটাই সিপি হিসেবে কনসিডার করে নাও, আর না হলে চেঞ্জ করে করতে পারো। বুঝতেই পারছো কিছুই নেই, সিবি প্লাস আর করে নিয়ে 7/2 আর করে নেবে। নাম্বার অফ মোল 2 ইন্টু 5/2 আর আমি করলাম এই কারণে যে প্রবলেম, অরিজিনাল প্রবলেমটা এটাই ছিল। এলএন ফাইনাল টেম্পারেচার 600, ইনিশিয়াল 300, 2 কাটছে, 5 ইন্টু 25/3 ইন্টু 2.3 ইন্টু লগ 2। ক্যালকুলেট করে নিও এটা। বা এটা এরকম পরীক্ষায় যখন এসেছিল কোশ্চেনটা, এটার ফর্মটা এরকম ছিল, মানে আমি এখানে দিইনি অপশনগুলো। 5 আর ln 2, 5 আর ln 2। এবার তুমি এখানে আর এর ভ্যালু বসিয়ে ক্যালকুলেট করে ফাইনাল রেজাল্ট বার করে নিতে পারো। ও, পরের প্রবলেমটা বলছে ইন প্রিভিয়াস কোশ্চেন, মানে কি, আগের কোশ্চেনটা, ইফ প্রসেস ইজ ক্যারিড আউট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ফাইন্ড ডেলএস। যদি আগের প্রসেস, আগের ক্ষেত্রে যদি এটা কনস্ট্যান্ট ভলিউমে হয়ে থাকে, কনস্ট্যান্ট ভলিউমে যদি হয়ে থাকে তাহলে ডেলএস কত হবে? কনস্ট্যান্ট ভলিউমে যদি হয়ে থাকে তাহলে ডেলএস কত হবে? কনস্ট্যান্ট ভলিউমে যদি হয়ে থাকে তাহলে ভলিউমের ফর্মুলা ডেলএস সিস্টেম ইকুয়ালস টু এন সিভিএম এলএন T2/T1, এই ফর্মুলা ধরে করব, প্লাস এনআর এলএন V2/V1, ভলিউম কনস্ট্যান্ট, ওই পার্টটা অফ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে এটাকে করতে পারি, যেহেতু ওটা সিপি করে নিয়েছিলাম, তাহলে এন হচ্ছে, আচ্ছা এন, সিবিটাকে লিখছি সিপিএম মাইনাস আর এলএন T2/T1। নাম্বার অফ মোল 2 ছিল 5/2, সিপিএম হচ্ছে 5/2 মাইনাস আর 3/2, তাহলে 3/2 আর এলএন 600/300, তাহলে 2 কাটলে এর ক্ষেত্রে আসছে 3 আর ln 2, 3 আর ln 2। আশা করি প্রবলেমগুলো তোমাদের কোনো প্রবলেম, মানে বুঝতে অসুবিধা হচ্ছে না, ডাইরেক্ট ফর্মুলা বেসড। যদি বুঝতে অসুবিধা হয় ফর্মুলাগুলোকে একটু রিভাইজ করে ভিডিওটা আর একবার দেখে নিও, তাহলে দেখবে এটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট, ইফ 1 মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস, সিভি দেওয়া রয়েছে, ইজ এক্সপ্যান্ড আইসোথার্মালি, ইজ এক্সপ্যান্ড আইসোথার্মালি at 300 Kelvin until its volume is tripled. Find del S. Find del S.
ডেলের ডেলের দিকে পালিয়ে যাচ্ছিল। ইফ 1 moles of an ideal gas, সিভি ভ্যালু দেওয়া রয়েছে, is expanded isothermal process until its volume is tripled. সোজা প্রবলেম। ডেল এস সিস্টেম equals to n cvm ln t sorry nr, টেম্পারেচার পার্টটা তো অফ হয়ে যাবে, nr ln v2 বাই v1, 1 মোল দিয়েছে, r 5/2r লাগবে না, সিভির ভ্যালুই তো লাগবে না, r ln ট্রিপলড হচ্ছে ln 3, the r ln 3, এটাই আমার অ্যান্সার। In previous question, if expansion is carried out freely, that is free expansion যদি হয়, p external 0, del s কত হবে? তো ফ্রি এক্সপানশন যদি, এক্সপানশন তো হচ্ছে, ফ্রি হোক বা যাই হোক, তাতে এন্ট্রপির ওপর কোনো এফেক্ট আসবে না। এন্ট্রপি স্টেট ফাংশন, এন্ট্রপি স্টেট ফাংশন যদি হয় তাহলে ডেল এস সিস্টেমের ভ্যালু যা ছিল তাই থাকবে। ডেল এস সিস্টেম ইকুয়ালস টু এখানেও আর এল এন 3 থাকবে, সেম থাকবে। ফ্রি এক্সপানশন হচ্ছে কিন্তু এক্সপানশন এখানে ওয়ার্ক ডান হচ্ছে না, এখানে ওয়ার্ক ডান হচ্ছে না, কিন্তু আমার ফর্মুলায় তো ওয়ার্ক ডান নেই। আমার ডেল এস এর ফর্মুলা কি আছে? কিউ বাই টি, তো সেখানে তো কোনো চেঞ্জ নেই। ফলে সেখান থেকে আমাদের ডেল এস এর ক্ষেত্রে এখানে যেহেতু ফ্রি হোক বা যেভাবেই হোক না কেন এক্সপানশন হচ্ছে, সরি এক্সপানশন হচ্ছে, ফলে ভলিউম তো বাড়ছে। এক্সপানশন হচ্ছে মানে ভলিউম বাড়ছে, ভলিউম যদি বাড়ে তাহলে সেখানে আগের মতোই কাজ হবে, এন্ট্রপিও চেঞ্জ হবে, ইনক্রিজ হবে। ফলে এখানে কেউ কিন্তু আবার এটাকে জিরো করে দিও না। লিখে নাও পরের পার্ট। ডেল এস ফর ফ্রিজিং অফ 10 গ্রাম অফ ওয়াটার, ডেল এস ফিউশন দেওয়া রয়েছে 0°C 1 atm প্রেশার, 10 গ্রাম অফ ওয়াটার, এখানে ভ্যালু দিয়েছে 80 ক্যালোরি 1 গ্রামের জন্য লাগে, ফর 1 গ্রাম 80 ক্যালোরি, তাহলে 10 গ্রাম দিয়েছে, তাহলে 800 ক্যালোরি হয়ে গেল, সিম্পল হিসাব। দেন ডেল এস ইকুয়ালস টু ডেল এইচ ফিউশন বাই টি, ডেল এইচ ফিউশন কত? 800 ক্যালোরি, টেম্পারেচার কত? 0°, ক্যালোরি পার কেলভিনে অ্যান্সার আসবে, জুল পার কেলভিনে বার করতে বলেছে, তাহলে এটাকে 4.2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, জুল পার কেলভিনে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এটা করে নিও, যা ক্যালকুলেশন করে যা আসবে। পরের প্রবলেমে যাই। When 1 mole of an ideal gas is compressed to half of its initial volume and simultaneously heated to twice its initial temperature, find del S. তার মানে এখানে টেম্পারেচারও চেঞ্জ হচ্ছে, ভলিউমও চেঞ্জ হচ্ছে। টেম্পারেচার যদি চেঞ্জ হয়, ভলিউমও যদি চেঞ্জ হয়, তাহলে আমাদের পুরো ফর্মুলাটা লাগবে। তাহলে এন সিভিএম এল এন T2 বাই T1 প্লাস এন আর ln v2 বাই v1, ঠিক আছে। এবার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, নাম্বার অফ মোল বলেছে 1 ইন্টু সিভি, আইডিয়াল গ্যাসে কম্প্রেস হাফ পার্সেন্ট, সিভি কিছু দেয়নি কিন্তু 1 মোল অফ এন আইডিয়াল গ্যাস বলেছে, কম্প্রেসড হাফ, তাহলে সিভির টার্মেই রেখে দিই, এটাকে সিভির টার্মেই রেখে দিই, কিছু বলেনি আলাদা করে, সিভির ভ্যালু দেয়নি। ln T2 বাই T1 ইনিশিয়াল heated to twice its initial temperature, তাহলে এটা 2 প্লাস 1 আর ln, ভলিউম কি হয়েছে? কম্প্রেস টু হাফ অফ ইটস ইনিশিয়াল ভলিউম, কারণ এটা হাফ হয়ে গেছে। তাহলে এটাকে যদি আমি লিখি সিভিএম ln 2
আর এটাকে হাফটাকে 2 করলে মাইনাস করে আর ln 2, তাহলে অ্যান্সার আসবে আমার CBM মাইনাস আর ln 2। ঠিক আছে, এইটা আমার অ্যান্সার। এখান থেকে সোজা সোজা কোশ্চেনই হয়। ফর্মুলাটা দেখলে এতগুলো প্রবলেম করালাম, 10টার মতন জায়গায় প্রবলেম চলে গেছে। ফলে সব কটাতে ফর্মুলা কিন্তু এই ফর্মুলাটার উপর বেস করে বা প্রেশারের ফর্মুলাটার উপর বেস করে। এই ক্ষেত্রে প্রথম পুরো ফর্মুলাটা কাজে লাগলো, বাকিগুলো সব কিন্তু একটা পার্টই কাজে লাগছে। আর এছাড়া আর একটা টাইপের প্রবলেম সেট হচ্ছে যেটা কিনা এই ফেজ ট্রানজিশনের জন্য তৈরি হয়েছে, যেটা প্রথমে একটা করেছিলাম, এখানে আর একটা এলো। ঠিক আছে, লিখে নাও, আমরা পরের পার্টে যাব। সেকেন্ড ল অফ থার্মোডায়নামিক্স। দ্য সেকেন্ড ল অফ থার্মোডায়নামিক্স এর কি স্টেটমেন্ট, সেকেন্ড ল অফ থার্মোডায়নামিক্স আমাদের কি বলতে চাইছে? বলতে চাইছে যে ফার্স্ট যে পয়েন্টটা, যে ইউনিভার্সের এন্ট্রপি সব সময় ইনক্রিজ করছে। এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স অলওয়েজ ইনক্রিজেস। ফার্স্ট পয়েন্ট যেটা আমি বললি, এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স ইজ অলওয়েজ ইনক্রিজিং। ফলে ইউনিভার্সে যা প্রসেস হচ্ছে সেগুলো সব স্পন্টেনিয়াস প্রসেস। আর আমরা জানি যে অল ন্যাচারালি অকারিং স্পন্টেনিয়াস প্রসেস আর ইরিভার্সিবল ইন নেচার, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা আর একটা স্টেটমেন্টে রয়েছে, সেটা হলো যে অল ন্যাচারালি অকারিং স্পন্টেনিয়াস প্রসেসেস আর ইরিভার্সিবল ইন নেচার, যেটা আমি বললাম যে যে কোনো জায়গা থেকে, পাহাড় থেকে জল ঝর্ণার মাধ্যমে যখন নিচে নেমে আসছে, তখন সেটা কি ন্যাচারাল প্রসেস, তাহলে সেটা স্পন্টেনিয়াস হচ্ছে। কিন্তু যদি জলকে নিচে থেকে ওপরে তোমাকে পাঠাতে হয়, তাহলে কি করতে হবে? তোমাকে পাম্প ইউজ করতে হবে। তার মানে এক্সটার্নাল কোনো এজেন্সির হেল্প নিয়ে তোমাকে অপোজিট রিভার্স করতে হচ্ছে প্রসেসটা। বাট ন্যাচারাল প্রসেসটা কি ছিল? ইরিভার্সিবল ছিল, তাই না? তো all naturally occurring processes are irreversible in nature. Spontaneous processes are irreversible in nature. This is the second point. তার মানে এন্ট্রপি রেসপেক্টে আমরা এখানে বলতে পারি যে এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স অলওয়েজ ইনক্রিজেস, অলওয়েজ ইনক্রিজেস। তাহলে ডেলেস ইউনিভার্স অলওয়েজ ইনক্রিজেস মানে কি আমি বলতে পারি? গ্রেটার দেন জিরো। বাট বাট ফর রিভার্সেবল প্রসেস, বাট for reversible process ডেলেস ইউনিভার্স দেখা যায় জিরো আসে। ডেলেস ইউনিভার্স দেখা যায় জিরো আসে। ডেলেস ইউনিভার্স দেখা যায় জিরো আসে। তার কারণ হচ্ছে, আমি দেখাবো একটু পরে, তো তোমাদের লাগে না, তবুও জাস্ট মনে রাখার জন্য আমি, এটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট। ফর ইরিভার্সেবল প্রসেস ডেলেস ইউনিভার্স গ্রেটার দেন জিরো হয়, অ্যান্ড ফর রিভার্সেবল প্রসেস ডেলেস ইউনিভার্স ইকুয়ালস টু জিরো হয়। এবং একসাথে যদি আমি লিখি তাহলে ডেলেস ইউনিভার্স, সিস্টেম সারাউন্ডিংস নয় কিন্তু, ডেলেস ইউনিভার্স গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরো, এইভাবে লিখতে পারি। গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরো কেন? তার কারণ হচ্ছে গ্রেটার দেন ফর ইরিভার্সেবল প্রসেস আর ইকুয়ালস টু ফর রিভার্সেবল প্রসেস। এবং তোমরা বললে স্যার কি করে হচ্ছে, মানে ব্যাপারটা কি বলতে চাইছেন আপনি, বোঝা যাচ্ছে না। ধরো ফর ইরিভার্সেবল প্রসেস আমি ধরছি, কেন হচ্ছে যে রিভার্সেবল প্রসেসে জিরো হয়ে যাচ্ছে, বাট ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স বেড়ে যাচ্ছে। তার পেছনে রিজন কি? এরকম ভাবে আমি যদি এটাকে বলি, দেখো যে কনসিডার কিউ অ্যামাউন্ট অফ হিট, কনসিডার, আমি এটা কিন্তু পরীক্ষার জন্য লাগবে না, জাস্ট তোমাদের বোঝার জন্য। কনসিডার কিউ অ্যামাউন্ট অফ হিট ইজ রিলিজড ফ্রম সিস্টেম। এটা কনসিডার করে আমি চলছি। কিউ অ্যামাউন্ট অফ হিট সিস্টেম রিলিজ করেছে, তাহলে সারাউন্ডিং সেটা
অ্যাবজর্ব করবে। আচ্ছা, যদি সেটা হয়, টেম্পারেচার অফ সিস্টেম, টেম্পারেচার অফ সারাউন্ডিংস। ভাবো যে কিউ অ্যামাউন্ট অফ হিট যদি সিস্টেম রিলিজ করে দেয়, আর সারাউন্ডিংস যদি সেটাকে অ্যাবজর্ব করে। আমি ধরছি সিস্টেমের যে টেম্পারেচার সেটা T1 আর সারাউন্ডিংসের টেম্পারেচার T2। টেম্পারেচার অফ দ্য সিস্টেম T1 আর সারাউন্ডিংসের টেম্পারেচার T2। ঠিক আছে, তাহলে আমি যদি এটা কনসিডার করি যে কিউ অ্যামাউন্ট অফ হিট সিস্টেম রিলিজ করলো সারাউন্ডিংসকে, তার মানে অবশ্যই সিস্টেমের সিস্টেমের হিট বেশি ছিল, তাই সে সারাউন্ডিংসকে দিতে পারলো, বা সারাউন্ডিংসের হিট কম ছিল, তাই সে সেটাকে অ্যাবজর্ব করতে পারলো। তাহলে যেখানে হিট বেশি সেখানে টেম্পারেচার বেশি, সেই অনুযায়ী বলতে পারি সিস্টেমের যেহেতু হিট দিয়েছে, তার মানে সিস্টেমের টেম্পারেচার বেশি ছিল। সিস্টেমের টেম্পারেচার যদি বেশি থাকে, তাহলে আমি অবশ্যই এখানে বলতে পারি T1 গ্রেটার দেন T2। T1 সিস্টেমের ক্ষেত্রে আমি কি ধরেছি, T1, সারাউন্ডিংসের জন্য কি ধরেছি, T2। তাহলে যেহেতু সিস্টেম হিট দিয়েছে, তাহলে সিস্টেমের অবশ্যই টেম্পারেচার বেশি ছিল আর সারাউন্ডিংসের টেম্পারেচার কম ছিল, সো T1 গ্রেটার দেন T2 হবে। আচ্ছা, এবার দেখো ডেলের সিস্টেম ডেলের সিস্টেম ইকুয়ালস টু, আমি বলতে পারি কিউ অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করেছে, কিউ অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করেছে, না, সিস্টেম কি করেছে, কিউ অ্যামাউন্ট অফ হিট রিলিজ করেছে। হিট যদি রিলিজ করে তাহলে মাইনাস কিউ বাই কোন টেম্পারেচারে করেছে, সিস্টেমের টেম্পারেচার কত, T1। ওকে, ডেল এস সারাউন্ডিংস কি, সারাউন্ডিংস কিউ অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করেছে, কোন টেম্পারেচারে করেছে, T2 টেম্পারেচারে করেছে। তাহলে ডেল এস ইউনিভার্স, ইউনিভার্স মানে কি, সিস্টেম প্লাস সারাউন্ডিংস, সিস্টেম মাইনাস কিউ বাই T1 প্লাস কিউ বাই T2 or Q1 by T2 minus 1 by T1, এভাবে বলতে পারি। T1 এভাবে বলা যায়। তাহলে এবার লক্ষ্য করো যে এখানে T1টা বড়, তাহলে 1 বাই T1 ছোট। T1টা বড়, তাই 1 বাই T1 ছোট। T1টা বড়, 1 বাই T1 ছোট। 1 বাই T1 যদি ছোট হয়, তাহলে ব্র্যাকেটের কোয়ান্টিটিটা পজিটিভ, তাহলে অ্যাজ এ হোল রাইট হ্যান্ড সাইডটা পজিটিভ। তাহলে ডেল এস ইউনিভার্স গ্রেটার দেন 0 হচ্ছে ফর ইরিভার্সিবল প্রসেস, ফর ইরিভার্সিবল প্রসেস, ফর ইরিভার্সিবল প্রসেস গ্রেটার দেন 0 হচ্ছে। এইবার যদি রিভার্সেবল প্রসেস হয়, রিভার্সেবল প্রসেসের ক্যারেক্টারিস্টিক কি ভাবো, যে সবসময় ইকুইলিব্রিয়াম পয়েন্টটা মেনটেন করতে করতে চলে, অর্থাৎ পি এক্সটার্নাল নিয়ারলি ইকুয়ালস টু পি ইন্টারনালের সমান হয়ে চলে, তাই তো? তার মানে যখনই সে সিস্টেমটা ইকুইলিব্রিয়াম স্টেট রিচ করতে করতে যাবে, তাহলে সারাউন্ডিংসের সাথে আর সিস্টেম সারাউন্ডিংসের সাথে সবসময় ইকুইলিব্রিয়ামে থাকার চেষ্টা করবে। ইকুইলিব্রিয়ামে থাকার যদি চেষ্টা করে, তাহলে তার যা টেম্পারেচার আর সারাউন্ডিংসের টেম্পারেচারকে সবসময় ম্যাচ করাতে 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 প্রসেসটাকে এগোতে থাকবে। তাহলে সেক্ষেত্রে যদি রিভার্সেবল প্রসেস হয়, একই সিস্টেম যদি কিউ অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করে থাকে ফর রিভার্সেবল প্রসেস, এক্ষেত্রে ডেল এস সিস্টেম কি হবে, মাইনাস কিউ বাই T1, অ্যান্ড ডেল এস সারাউন্ডিংসও কি হবে, প্লাস কিউ বাই T1 অলসো। কারণ এখানে রিভার্সেবল প্রসেসে কি হয়, T1 ইকুয়ালস টু T2, ইকুইলিব্রিয়াম মেনটেন, আইসোথার্মাল ভাবে না, ইকুইলিব্রিয়াম মেনটেন করে চলে, T1 আর T2 ইকুইলিব্রিয়াম মেনটেন করে চলে, তাই তো সেটা রিভার্সেবল, নাহলে তো ইরিভার্সেবল হয়ে যেত। যেহেতু রিভার্সেবল প্রসেসে এরকম হচ্ছে যে সিস্টেম সবসময় সারাউন্ডিংসের সাথে একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করে চলছে, ফলে তাদের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স থাকলে ইকুইলিব্রিয়াম হবে না, তাহলে টেম্পারেচার সেম আছে। তাহলে এটা যখন আমরা ইউনিভার্স ক্যালকুলেট করব, তখন কি দাঁড়াবে, 0, এটা যা এটাও তাই,
minus q1 by t1 plus q by t1, that is del s inverse equals to 0 for reversible process, for irreversible process এটা greater than 0। তাহলে এখান থেকে আমি কনক্লুড করতে পারি যে del s ইউনিভার্স greater than or equals to 0। ঠিক বোঝা গেল? এত ডেরিভেশনে তোমাদের দরকার নেই। আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের বললাম স্টেটমেন্টটা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে লাগে আর এই এক্সপ্রেশনটা মনে রাখো। এছাড়া এখান থেকে নিউমেরিক্যাল আলাদাভাবে কিছু হয় না। এন্ট্রপি থেকে যা নিউমেরিক্যাল করেছি সেই নিউমেরিক্যালটাই আমাদের এখানে করতে হবে। হলো? আচ্ছা এটা দিয়ে একবার পজ করে লিখে নাও। চলো। তাহলে আজকের মতন ক্লাস এই অবধি থাকলো। আমাদের সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সও হয়ে গেল, এন্ট্রপির কনসেপ্টটা হয়ে গেল, সেই রিলেটেড নিউমেরিক্যালসও হয়ে গেল। এবার আর পড়ে রইল গিবস ফ্রি এনার্জি। নেক্সট ক্লাসে আমরা গিবস ফ্রি এনার্জি পড়ে নিয়ে আমাদের থার্মোডাইনামিক্স কমপ্লিট করে নেব। ওকে, আমার সাথে সাথে তোমরাও পড়তে থেকো কিন্তু। ভালো থেকো সবাই, টাটা।